আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগত। দীর্ঘদিন পর প্রায় 12 থেকে 15 দিন পরে আমরা আবার নতুন করে ক্লাসে আশা করছি আজকের ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকবো এবং আজকের ক্লাসটা হচ্ছে ডেডিকেটেডলি শুধু এমসিকিউর উপরে ক্লাস হবে। শুধু এমসিকিউর উপরে আমরা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। এবং আসলে বেসিক থেকে একদম, যেহেতু অনেকের পরীক্ষার সামনে, আমরা একেবারে বেসিক থেকে আমরা আলোচনাগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এটার একটা ধারাবাহিকতা বজায় থাকবে, অর্থাৎ এই ক্লাসগুলো আজকে যে ক্লাসগুলো শুরু করছি আমরা, তার একটা ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা রেগুলার বেসিসে একটা ক্লাস ইনশাল্লাহ এটা কন্টিনিউ করবো। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা আছে, এসএসসিদের জন্য ফাউন্ডেশন ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলা কাজে লাগবে। পাশাপাশি হচ্ছে যারা এইচএসসি ক্যান্ডিডেট, স্পেশালি যারা হচ্ছে 25 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি আশা করব একেবারে শেষ পর্যন্ত এই ক্লাসে তোমরা উপস্থিত থাকবা এবং ক্লাসগুলো আসলে দেখবা তোমরা আসলে। তো যারা যুক্ত হচ্ছ সবাইকে অনুরোধ করব লাইভটা জাস্ট শেয়ার করে দাও, কারণ হচ্ছে আজকের ক্লাসটা থেকে মূলত তুমি যদি নোট করে ক্লাসগুলো করো, আমি বিশ্বাস করি তুমি অনেক বেশি উপকৃত হবে। তো আমি অনুরোধ করব ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্রাইভেট পড়লে যেভাবে পড়তা ঠিক একইভাবে পড়ার চেষ্টা করবা। আমি আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোতে কানেক্টেড থাকবা এবং ক্লাসগুলো একটু শেয়ার করতে হবে এবং সবকিছু একেবারে বেসিক লেভেল থেকে আমরা সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। যে বিষয়গুলো তোমাদের প্রত্যেকের জানা জরুরি বলে আমি মনে করি এবং এগুলো অবশ্যই জানলে কি হবে, তোমার এমসিকিউর যে প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে তোমার জন্য। আমরা সাধারণত সিকিউ নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে, আমরা সাধারণত সিকিউ গুলোই পড়ি, তবে এমসিকিউর জন্য আলাদা করে আমরা খুব একটা বেশি প্রস্তুতি নিই না। এই জন্য দেখা যায় যে পরীক্ষার আগে আমরা বোর্ড কোশ্চেন গুলো পড়ি, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তাড়াহুড়ো করে দেখে যাই, আলটিমেটলি কিন্তু আমাদের ভালো ফলাফল হয় না এমসিকিউতে, আমরা ধরাটা এখানেই খাই। সো যাই হোক, আমরা দীর্ঘদিন পরে ক্লাস শুরু করছি, অনেকে হয়তো বা এটা সম্পর্কে জানেও না। সো আজকের এই ক্লাসটার মাধ্যমে আমরা আসলে সবাইকে এটাই জানাইতে চাই যে আমরা আবার ক্লাসগুলো শুরু করছি। এখানে শুধু অ্যাকাউন্টিং ক্লাসে শুরু হবে না, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং আইসিটি এই 3টা সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা ধারাবাহিকভাবে এখন থেকে রেগুলার বেসিসে শুরু করব। সুতরাং যারা বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আসো, তোমরা অলরেডি 25 ব্যাচে অনেক স্টুডেন্টই আসলে চাইছো যে স্যার আমাদের এই ক্লাসগুলো একটু নেন, এমসিকিউ ক্লাসগুলো একটু আমাদের কন্টিনিউ করেন। তো 25 ব্যাচের যারা আসো তোমাদের জন্য ডেডিকেটেড ক্লাস, এবং এই ক্লাসগুলো শুধু 25 ব্যাচ না, যারা 26 ব্যাচের আসো তোমাদেরও কিন্তু কভার হবে। এবং যারা এখন পর্যন্ত গুচ্ছ পরীক্ষা দিবা, অর্থাৎ গুচ্ছে পরীক্ষা দেওয়া বাকি আছে, যারা 7 কলেজে পরীক্ষা দেওয়ার বাকি আছে, যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার বাকি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, তো তোমরাও কিন্তু এই ক্লাসগুলো শুরু থেকে একেবারেই করতে পারো। আমরা তোমাদের জন্য কিছু অ্যাডভান্স লেভেলের ক্লাস ইনশাল্লাহ কন্টিনিউ করব। সো তাছাড়া যারা এসএসসি ক্যান্ডিডেট আছে, তোমাদের পরীক্ষা 10 তারিখ থেকে, আবার তো তোমাদের ক্লাস করার প্রয়োজন নাই, তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য প্রয়োজনীয় ক্লাসগুলো নিব। তাহলে এখন থেকে যে ক্লাসগুলো কন্টিনিউ করতেছি, এইচএসসি এবং অ্যাডমিশনের ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। সুতরাং আমি অনুরোধ করবো সবাই একটু যা জায়গা থেকে যদি লাইভটা একটু শেয়ার করো, তাহলে হয়তো আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট হতে পারে। আমি একেবারে বেসিক জিনিসগুলো থেকেই তোমাদের এই কোর্সটা কমপ্লিট করব। আমি এসসি পরীক্ষা যেহেতু অল্প সময় আছে, জুন মাসের 26 তারিখ, তাই না? এইচএসসি পরীক্ষা কবে হচ্ছে? জুন মাসের 26 তারিখে পরীক্ষা হচ্ছে, তাই তো? এইচএসসি জুন 26, তাহলে আমাদের আছে এপ্রিল, মে, জুন, তাহলে আমাদের হাতে 2.5 মাস সময় আছে, তার মধ্যে আবার কুরবানি ঈদ আছে, তাহলে আমরা 2 মাস সময় পাবো, তাই না? 2 মান্থ। এই 2 মান্থের মধ্যে ইনশাল্লাহ আমরা তোমাদের এই পুরো কোর্সটা কমপ্লিট করব। আমরা ধরো 20+ ক্লাস নেব, একবারে ফ্রি ক্লাসই নিব। 20+ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের এই পুরো এমসিকিউ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো অনুযায়ী একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের এই টপিক চ্যাপ্টারগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং এসএসসি স্টুডেন্ট যারা আছে, যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এটা বলে রাখি, তোমাদের যে এমসিকিউ সলিউশন, এটা কিন্তু সবার আগে আমাদের অ্যাকাউন্টিং আমারই পাবে, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ব্যবসা উদ্যোগ এইগুলো এমসিকিউ সলিউশন আমাদের পেজে তোমরা পেয়ে যাবো। অবশ্যই আমাদের অ্যাকাউন্টিং আর পেজে কানেক্টেড থাকবা। তাহলে আমরা ক্লাসটা শুরু করব এবং আমি অনুরোধ করব যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করে দিও এবং তোমাদের এই রেসপন্সের উপর কিন্তু ডিপেন্ড করবে পরবর্তী ক্লাসগুলো আমি প্রপারলি কন্টিনিউ করব কিনা। আমি তোমাদের জন্য আসলে ক্লাসগুলো নিতে চাই। আমাদের পেজে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা চলমান আছে,
আরও কিছুদিন লাগবে এগুলো রিমুভ হতে। তো আমি তোমাদের সহযোগিতা কামনা করছি, আশা করছি তোমরা সবাই আমাদের সাথে এই ক্লাসগুলোতে শেষ পর্যন্ত থাকবে। তাহলে আমরা কথা না বাড়ায় চলো শুরু করি। এখন থেকে আমরা চেষ্টা করব আগামী কিছুদিন টানা ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আগামী কিছুদিন আমরা টানা ক্লাস নেব, আমরা একটু সবাই খেয়াল রাখবো। টানা আগামী এক সপ্তাহ আমাদের টানা ক্লাস থাকবে, অর্থাৎ প্রতিদিন তোমার এই এমসিকিউ ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? প্রতিদিন তোমাদের এই ক্লাসগুলো থাকবে। ওকে, তাহলে চলো আমরা আসলে শুরু করব আমাদের ক্লাস। তো নরমালি তোমাকে আমরা একেবারে হিসাব বিজ্ঞানের একবার স্টার্টিং থেকে শুরু করতে চাই, হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করতে চাই। হ্যাঁ, হিসাব বিজ্ঞান পরিচিতি, হ্যাঁ, আমরা একেবারে এই জায়গাটা থেকে আলোচনা শুরু করতে চাই। তো এই হিসাব বিজ্ঞান পরিচিতির ক্লাসটা মানে যখন আমরা এখান থেকে শুরু করব তখন আমাদের কিছু বেসিক জিনিস আসলে শেখা জরুরি বা জানা প্রয়োজন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, ঠিক আছে? এইটা মোটামুটি এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা সম্পর্কে যদি তুমি জানো, তাহলে এই প্রক্রিয়াটা সম্পর্কে জানলে তুমি হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণাটা তুমি আসলে পেয়ে যাবা। তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ আছে হচ্ছে 3টা। হ্যাঁ, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ আছে কয়টা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ আছে হচ্ছে 3টা। এটা আমরা এইচএসসি লেভেলে একেবারে আমরা পড়ি না বললেই চলে, আমরা এখান থেকে শুরু করলে আমাদের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে 3টা ধাপ কি কি যদি একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। হ্যাঁ, প্রথম স্টেপটা কি? প্রথম কাজ কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ কি? লেনদেন শনাক্তকরণ। তোমরা একটু যদি খেয়াল করো, যখন আমাদের একটা জাবেদার অঙ্ক দেওয়া হয় তখন কিন্তু আমরা এই কাজটা করি প্রথমে। যখন আমাদের সামনে একটা জাবেদার অঙ্ক আসে আমরা কি করি বলো তো? আমরা প্রথমে দেখি কোনগুলো ঘটনা কোনগুলো লেনদেন। এভাবে কিন্তু আমরা কি করি? লেনদেনটাকে আমরা আইডেন্টিফাই করি, অর্থাৎ লেনদেনটাকে চিহ্নিত করি। লেনদেন শনাক্তকরণের পরে আমরা লেনদেনটাকে কিন্তু লিপিবদ্ধ করি, তাই না? তাহলে দ্বিতীয় ধাপটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। তাহলে দ্বিতীয় ধাপ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটা আমরা কি পেয়ে গেলাম? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ পেয়ে গেলাম। এখন এই লেনদেন লিপিবদ্ধকরণ স্টেপে এসে আমরা কি কি করি একটু খেয়াল করো। লেনদেন লিপিবদ্ধ যখন আমি করতে যাই তখন প্রথমে আমি লেনদেনটাকে বিশ্লেষণ করি। কি করি? বিশ্লেষণ করি, যে তার ডেবিট কি হবে, তার ক্রেডিট কি হবে, না ব্যাখ্যা কি লিখবো, তারিখটা কি হবে, টাকার পরিমাণ কত হবে, এগুলো আমরা বিশ্লেষণ করি। আমরা বিশ্লেষণ করার পর এটা কোথায় লিখি? সবার প্রথমে আমরা জাবেদাভুক্ত করি। জাবেদা লেখার পর আমরা এটা কোথায় লিখি? খতিয়ানভুক্ত করি। কোথায় করি? খতিয়ানভুক্ত করি। তাহলে খেয়াল করো, লেনদেন লিপিবদ্ধকরণ যখন আমরা পড়তে যাচ্ছি, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, ওখানে কি কিন্তু আমরা আরো 3টা ধাপ পাইলাম। আমরা 1 নম্বর ধাপে পাইলাম বিশ্লেষণ, লেনদেন বিশ্লেষণ, 2 নম্বর হচ্ছে জাবেদাভুক্তকরণ, 3 নম্বর হচ্ছে খতিয়ানভুক্তকরণ। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস বলতে পারি, লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া বলতে আবার আরেকটা শব্দ যুক্ত হইলো, তাই না? লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া যেমন 3টা, ঠিক একইভাবে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াও কয়টা বলতে পারো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো এখান থেকে করো, একেবারে আজকে থেকে ক্লাসগুলো শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। একবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা প্রয়োজন সব কিছু তোমাদের এই কোর্সে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ গুচ্ছ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য অবশ্যই ক্লাসগুলো জরুরি। আমি কিন্তু একেবারে হিসাব বিজ্ঞানের একেবারে থেকে শুরু করছে, একবারে শুরু থেকে। তো আমি অনুরোধ করবো যারা ক্লাসগুলো করছো সবাই যদি একটু সহযোগিতা করো, কারণ হচ্ছে তোমরা যদি শেয়ার না করো তাহলে হয়তো অনেককে আমরা কানেক্ট করতে পারবো না। সো আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা যার যার জায়গা থেকে শেয়ার করো, তাহলে আমি তোমাদের এই পুরো কোর্সটা এমনভাবে শেষ করবো ইনশাল্লাহ তোমার অ্যাকাউন্টিংয়ের অনেক কিছুই খুব সহজেই তুমি কভার করে ফেলতে পারবা। তো আমি অনুরোধ করবো সবাই যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করো। আজকের ক্লাসটা আমাদের কমপক্ষে 50টা শেয়ার হোক, এবং তোমরা যদি মোটিভেটেড করো তাহলে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে, এবং ক্লাসটা তুমি করে দেখো, অজানা অনেক কিছুই তুমি আসলে জানতে পারবা। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া পেয়ে গেলাম। তাহলে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া ধাপ কয়টা বলো তো ভাইয়া? লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া ধাপ পাইলাম 3টা। কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ আর খতিয়ানভুক্তকরণ। এইখানে তোমাকে আরেকটা জিনিস একটু জানতে হবে, এই যে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, এটার আরেকটা নাম আছে। এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার একটা কি আছে? নাম আছে। এর নাম হচ্ছে হিসাব রক্ষণ। এটার নাম কি? হিসাব রক্ষণ। লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার একটা নাম কি? হিসাব রক্ষণ প্রক্রিয়া। লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার একটা নাম কি? হিসাব রক্ষণ প্রক্রিয়া। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ যেমন 3টা,
হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপও হচ্ছে 3টা। কি 3টা? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ আর হচ্ছে কি খতিয়ানভুক্তকরণ। লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ আর হচ্ছে খতিয়ানভুক্তকরণ। তাহলে এখানে যে জিনিসটা খুবই জরুরি, এটা আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়তেছি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়তে গিয়ে আমরা দেখলাম তার ধাপ হচ্ছে 3টা। প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণের আবার ইন্ডিভিজুয়ালি 3টা ধাপ আছে, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। এখানে আমরা নতুন একটা তথ্য অ্যাড করলাম যে লেনদেন লিপিবদ্ধকরণের ঠিক আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া। তাহলে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া যেমন 3টা ধাপ আছে, তাহলে যেহেতু এইটারই আরেকটা নাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, তাহলে তার ধাপও কয়টা? তার ধাপও হচ্ছে 3টা। শেষ। এবার নাম্বার 3, 3 নাম্বার ধাপ হচ্ছে, 3 নাম্বার ধাপটা একটু যদি খেয়াল করো, 3 নাম্বার ধাপটা কি হবে? তথ্য খেয়াল করো। তাহলে আমরা নরমালি প্রথম দুইটা কাজের সাথে সবাই আমরা মোটামুটি পরিচিত। 3 নাম্বার ধাপটা কি হিসেবে আসছে দেখো, আমরা লেনদেন শনাক্ত করলাম, লেনদেন লিপিবদ্ধ করলাম, এবার তথ্য সরবরাহ করতেছে। অর্থাৎ যারা আবার টার্গেট ইনভেস্টর, হ্যাঁ, এটা নরমালি ইন্টারনাল আজান হচ্ছে, আমরা একটু স্লো আগাবো, আজানটা শেষ হবে, তোমরা একটু রাইট ডাউন করে ফেলো, অর্থাৎ বোর্ডে যা আছে তোমরা একটু লিখে ফেলো, এর মধ্যে আজানটা শেষ হোক, এর মধ্যে আজানটা শেষ হোক। সবাই একটু খাতার মধ্যে উঠাই ফেলো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে 3টা ধাপ, এই 3টা ধাপ একটু খাতায় লিখে ফেলো সবাই। আর যারা স্টিল লাইভটা শেয়ার করো না, আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা যার যার জায়গা থেকে একটা শেয়ার করে দাও। সবাই যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করো, এবং যারা ক্লাসে নেয় ওদেরকে কমেন্টে মেনশন করতে পারো। তোমরা বিভিন্ন গ্রুপে কানেক্টেড থাকো, সেই গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দিতে পারো, তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করতে পারো। এখানে একটা জিনিস খেয়াল করো, লেনদেন শনাক্তকরণ দিয়ে কিন্তু আমরা আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া শুরু করছি। অর্থাৎ লেনদেন হচ্ছে, লেনদেনটা দিয়েই তোমার হিসাব বিজ্ঞানের কাজ শুরু হয়। এই জন্য লেনদেনটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট, মনে রাখবা। আবার এটাকে অনেকে কাঁচামালও বলে, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের কাঁচামাল। হিসাব বিজ্ঞানের কি? কাঁচামাল। এটা সাধারণত ইউজ হয় না এই টার্মটা। তো লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট, এবং তথ্য সরবরাহকরণটা অর্থাৎ আমি যে আমার ইউজার যারা আছে তাদেরকে যে তথ্য প্রোভাইড করব, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য, অথবা মূল উদ্দেশ্যের পাশাপাশি বলতে পারো প্রধান উদ্দেশ্য। কি বলতে পারো? প্রধান উদ্দেশ্য বলতে পারো। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। কি করো ভাইয়া বলো তো? তথ্য সরবরাহ করা। নাইমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? একটু শেয়ার করতে হবে, সবাইকে একটু শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে কি বলতো? তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? একটু খেয়াল করো। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য এইটা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি পাইলাম বলো তো ভাইয়া? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। ভালো করে খেয়াল করো, এই পুরো 4টা থেকে কিন্তু অনেকগুলো তথ্য তোমার পরীক্ষা আসতে পারে। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহকরণ। তাহলে প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট বা কাঁচামাল কি? লেনদেন। ঠিক আছে। তারপরে আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3টা ধাপ দেখলাম, হিসাব রক্ষণ প্রক্রিয়া বা লিপিবদ্ধন প্রক্রিয়ার 3টা ধাপ দেখলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম। সবার লেখা হয়েছে কিনা, এখানে যা আছে সবাই লিখছো কিনা একটু কমেন্টে জানাও। সবার লেখা হয়েছে কিনা একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও।
সবাই একটু লাইভটা শেয়ার করবো ইনশাল্লাহ, যার যার প্রোফাইল থেকে শেয়ার করো, এবং আমাদের অ্যাকাউন্টিং আর রিলেটেড যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। তোমরা বিভিন্ন গ্রুপে কানেক্টেড থাকো, সেই গ্রুপগুলোতে শেয়ার করো। আমি বললাম একেবারে জিরো থেকে তোমাদেরকে পড়াবো, সবগুলো ক্লাস যদি কেউ ধারাবাহিকভাবে করো ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি হবে অ্যাকাউন্টিংয়ের উপর। শুধু অ্যাকাউন্টিংয়ের এমসিকিউর প্রস্তুতি না, বেসিক জিনিসগুলো জানলে অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন বিষয় বুঝতে তোমার অনেক বেশি মানে হেল্প হবে। সো আমি আশা করবো সবাই থাকবে, এবং বোর্ডে যা লিখছি আশা করি সবাই লিখে ফেলছো। তার পাশাপাশি একটু রেসপন্স করার চেষ্টা করবা, যে হ্যাঁ লিখছি, বা আর একটু সময় দেন। একটু রেসপন্স না করলে আসলে ক্লাসটা কন্টিনিউ করা একটু টাফ হবে। আমরা সামনের দিকে এগোবো। তো এইখানে তোমাদেরকে কিছু বেসিক জিনিস শিখাতে চাই। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে এখান থেকে দেখাইতে চাই বা শিখাতে চাই, যেটা তোমাদের জানা জরুরি। এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছ, এই তথ্যগুলো একেবারে সবার জানা জরুরি। এই যে তথ্যগুলো, হ্যাঁ এখানে এই তথ্যগুলো সবার জানা জরুরি। কি তথ্য আছে এখানে খেয়াল করো। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য আছে, তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আছে। আমরা এগুলো একটু খাতার মধ্যে সবাই একবারে লিখে নিই। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করুন, তাই কি না? একটু আগে বললাম সরবরাহ করুন। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যটা কি? এগুলা একসাথে লিখে রাখো, তাহলে কনফিউশন কাজ করবে না। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, মানে শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। ঠিক আছে, দুইটা একসাথে লিখতে পারো, শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। আলটিমেটলি লিপিবদ্ধ করলে শনাক্ত করতে হবে, তো লেনদেন লিপিবদ্ধকরণ বললেও হবে, ব্যাপার না। আচ্ছা, মূল উপাদান বা ইনপুট। মূল উপাদান বা ইনপুট, মূল উপাদান বা ইনপুট হচ্ছে কি বলতো? মূল উপাদান বা ইনপুট হচ্ছে লেনদেন। আচ্ছা, তাহলে মূল ভিত্তিটা কি? হ্যাঁ, মূল ভিত্তি কি লেনদেন? না, মূল ভিত্তি হচ্ছে দুতরফা। মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা। এইখান থেকে এমসিকিউ অবশ্যই কমন আসবে। দুতরফা দাখিলা পদ্ধতি, মূল ভিত্তি হচ্ছে কি? দুতরফা দাখিলা পদ্ধতি। কারণ এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে আমরা লেনদেন শনাক্ত করি। ভালো করে খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতির উপর বেস করে আমরা কিন্তু লেনদেন শনাক্ত করি। তাইলে লেনদেনটা মূল উপাদান, এবং এই মূল উপাদান শনাক্ত করা হয় দুতরফা দাখিলা পদ্ধতির উপর বেস করে। এই জন্য হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা ফাউন্ডেশন বলা হয় কাকে? হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিকে। আউটপুট, আউটপুটটা কি? এই যে আমরা তথ্য সরবরাহ করি, হিসাব বিজ্ঞানের যে মূল উদ্দেশ্য, আমরা যে তথ্য সরবরাহ করি। এখন প্রশ্ন হচ্ছে তথ্যগুলো আমরা কিসের মাধ্যমে সরবরাহ করব? নিশ্চয়ই কিছু প্রতিবেদনের মাধ্যমে, তাই না? তাই আমরা আউটপুট হিসেবে আমরা মনে রাখতে পারি আর্থিক বিবরণীগুলোকে আমরা কি বলি? আর্থিক বিবরণীগুলোকে আমরা সাধারণত আউটপুট বলি, হিসাব বিজ্ঞানের আউটপুট। এই আর্থিক বিবরণীগুলোর মাধ্যমে আমরা আমাদের সংশ্লিষ্ট যারা তথ্যের ব্যবহারকারী তাদেরকে তথ্যগুলো সরবরাহ করে থাকি। সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা, তাই না? এটাই হচ্ছে আমাদের কি উদ্দেশ্য বলতো? এটাই আমাদের হচ্ছে মূল বা প্রধান, তাই না? আমরা অলরেডি আলোচনা করছি প্রধান উদ্দেশ্য। লেনদেন, লেনদেন হচ্ছে কি বলতো? লেনদেন হচ্ছে মূল উপাদান। ওই যে উপরের অ্যানসার গুলো এখানে দেওয়া আছে, এই যে দেখো, মূল উদ্দেশ্য তথ্য সরবরাহ করুন, মূল উপাদান লেনদেন, মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী প্লাস প্রতিবেদন। এখন প্রশ্ন হলো, স্যার আর্থিক বিবরণী কোনগুলো? আর্থিক বিবরণীগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 4টা, কিন্তু অংশ হচ্ছে 5টা। আর্থিক বিবরণীর উপাদান 4টা কি কি? হচ্ছে বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হচ্ছে তোমার আরেকটা কি আছে? নগদ প্রবাহ বিবরণী, সাথে আরেকটা আছে টিকা, তাই কি না? এবং প্রতিবেদন কোনগুলো? সবগুলো। হিসাব বিজ্ঞানের যত ধরনের অঙ্ক তুমি করছো সবগুলোকে তুমি প্রতিবেদন বলতে পারো। যেমন ধরো হচ্ছে খতিয়ান, রেওয়া মিল, অনুপাত বিশ্লেষণ, অংশীদারি যা আছে সবগুলোই হচ্ছে প্রতিবেদন। তাহলে আর্থিক বিবরণী প্রতিবেদনের মাধ্যমে আমরা তথ্যগুলো সরবরাহ করি। এই জন্য এগুলোকে হিসাব বিজ্ঞানের কি বলা হয়? আউটপুট বলা হয়। এগুলোকে হিসাব বিজ্ঞানের কি বলা হয়? আউটপুট বলা হয়। আমি বিশ্বাস করি এই জায়গাটা থেকে অবশ্যই প্রশ্ন হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করছি সবাই লিখে ফেলছো, সবাই লিখতে পারছো কিনা। এবং কারো যদি কোনো কিছু মানে হচ্ছে বুঝতে অসুবিধা হয়, যে এটা বুঝতে পারি না, আরেকবার রিপিট করেন, আমাকে বললে আমি অবশ্যই এটা পুনরায় রিপিট করবো, তবে সেটা একটু বলতে হবে। তো এই পর্যন্ত আশা করি সবার হয়ে গেছে, এটা সবার জানা জরুরি বলে আমি মনে করি।
আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের এটা মুখস্থ করতে হবে তা না, জাস্ট তোমাদেরকে একটু বোঝার জন্য তোমাদের সাথে এই বিষয়টা একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে তোমরা একটা জিনিস একটু খেয়াল করবা, আমি যখন তোমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়াইছি তখন হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়তে গিয়ে আমরা হিসাব রক্ষণ প্রক্রিয়া পাইছি, অর্থাৎ হিসাব বিজ্ঞানটা পড়তে গিয়ে হিসাব রক্ষণ পাওয়া গেছিল। তাহলে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ কি একই জিনিস না? হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান একই জিনিস না। এই হিসাব বিজ্ঞানটা পড়তে গিয়ে আমি হিসাব রক্ষণ পাইলাম। তাহলে হিসাব বিজ্ঞান বলতে বোঝায় লেনদেন শনাক্ত করা, লেনদেন লিপিবদ্ধ করা, তার হচ্ছে তথ্য সরবরাহ করা। আর এই তিনটা ধাপের একটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, যেটাকে বলা হয় হিসাব রক্ষণ। তাহলে খেয়াল করো, হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ ধাপ হলো হিসাব রক্ষণ। তাহলে বড় কোনটা, মানে পরিসর যদি চিন্তা করো তাহলে পরিসরটা কিন্তু বড় হিসাব বিজ্ঞানের, কারণ হিসাব বিজ্ঞান পড়তে গিয়ে আমি হিসাব রক্ষণ পাইলাম। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া যে 2 নাম্বার ধাপ, ওই 2 নাম্বার ধাপটার নাম হচ্ছে হিসাব রক্ষণ। এটাই বলছে হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবহারী মানে হচ্ছে একটি শাস্ত্র, তাই না? ইনফরমেশন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বলা হয়। আচ্ছা, বিজ্ঞানসম্মত উপায়ে লেনদেন লিপিবদ্ধ কার্যক্রমকে বলা হয় হিসাব রক্ষণ। তাহলে আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াইতেছে লিপিবদ্ধ করা, এই লিপিবদ্ধ করার কাজটা, হিসাব বিজ্ঞানের যে লিপিবদ্ধ করার কাজ, এটাকে বলা হয় হিসাব রক্ষণ। হিসাব বিজ্ঞানের তো এটা ছাড়াও আরো কাজ আছে, তাই না? এছাড়াও কাজ আছে, তথ্য সরবরাহ করতে হয়, তারপরে ধরো হচ্ছে প্রতিবেদনগুলো তৈরি করতে হয় তথ্য সরবরাহ করার জন্য, তারপরে হচ্ছে শনাক্তকরণ করতে হয়, এইগুলো আছে। লিপিবদ্ধকৃত লেনদেনের উপর ভিত্তি করে আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয় আর ব্যাখ্যা বিশ্লেষণ কার্যক্রম হিসাব বিজ্ঞান বলা হয়। এই যে বললাম যে তথ্য সরবরাহ করার জন্য তোমার তো প্রতিবেদন তৈরি করতে হবে, সেই প্রতিবেদনগুলো কি? আর্থিক বিবরণী ও বিভিন্ন প্রতিবেদন। তা আর্থিক বিবরণীর একটা অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী, আর এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা কি জানি? আর্থিক ফলাফল জানতে পারি। আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক অবস্থা জানতে পারি, তাই না? তারপরে আমরা লেনদেনগুলো বিশ্লেষণ আমরা জানি। হিসাব রক্ষণ কার্য হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ। এটা একটু হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার আমরা দ্বিতীয় ধাপ এটা দেখছি, আর হিসাব বিজ্ঞান হিসাব প্রক্রিয়ার শেষ ধাপ। এটা একটু কনফ্লিক্ট ক্রিয়েট করে, এটা আমাদের দরকার নেই। সো মূল বিষয়টা কি দাঁড়াইলো আমাদের এখানে? মূল বিষয়টা দাঁড়াইলো হচ্ছে এই যে আবার আরেকটা বিষয় একটু দেখতে পারি আমরা, যে এই হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ যে 3টা ছিল, কি কি? ধাপটা ছিল হচ্ছে বিশ্লেষণ, আর যে জাবেদা, আর হচ্ছে খতিয়ান। আর এখানে 3টা ধাপ কি কি ছিল? এখানে ছিল শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ আর হচ্ছে তথ্য সরবরাহকরণ। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পরিধি হচ্ছে একটু বৃহৎ, এবং আর হিসাব রক্ষণ প্রক্রিয়াটা হচ্ছে ওটার তুলনায় তার পরিধিটাকে একটু ছোট। হিসাব বিজ্ঞান হচ্ছে কি? হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ, হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা কি অংশ। এই বিষয়গুলো অবশ্যই একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন আসবে না, বাট আমাদের জানলে মানে হচ্ছে সুবিধা হবে বিষয়গুলো বুঝতে। এই যে দেখো, অলরেডি তোমাদেরকে এগুলা পড়াইছি, যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য এই যে লেনদেন চিহ্নিত করা এবং লিপিবদ্ধ করা, আর হচ্ছে তথ্য কি করা? তথ্য সরবরাহ করা। তাহলে এটা হচ্ছে প্রধান, আর এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। ঠিক আছে, এখন আসো নরমালি আমাদের এখান থেকে এখন যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে এইখানে কিছু তথ্য আমরা একটু হিসাব বিজ্ঞানের যেই আছে বই, আমরা হিসাব বিজ্ঞানটা যে ফাউন্ডেশন বলি, দুতরফা দাখিলা পদ্ধতিটা আসলে কিভাবে আসলো, কার অবদান আছে, এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। তো হিসাব বিজ্ঞান আর জনক আমরা কাকে বলি বলতো? হিসাব বিজ্ঞানের জনক হিসাবে আমরা কাকে জানি? আর হিসাব বিজ্ঞানের জনক হিসাবে আমরা জানি হচ্ছে লুকা পেসিউলিকে জানি। কাকে জানি? লুকা পেসিউলি। লুকা পেসিউলির পুরো নামটা কি? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিউলি। লুকা পেসিউলির পুরো নামটা কি? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিউলি। লুকা পেসিউলির পুরো নাম কি? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিউলি। এই ভদ্রলোক 1494 সালে, কখন বলতো? 1494 সালের 10 নভেম্বর। কবে বলতো? 10 নভেম্বর। হ্যাঁ, 1494 সালের 10 নভেম্বর হিসাব বিজ্ঞান রিলেটেড কি? দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞান রিলেটেড কি? দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। কি সিস্টেম? ডাবল এন্ট্রি সিস্টেম। হ্যাঁ, ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে একটা বই লিখে, যে বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রফেশনালিটা। এই বইটা 1494 সালে 10 নভেম্বর সে প্রকাশ করে। 1494 সালে কখন প্রকাশ করে? 10 নভেম্বর। এই জন্য এই 10 নভেম্বরটাকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস বলা হয়। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান কি বলা হয়? দিবস বলা হয়। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস তাহলে কবে? 10 নভেম্বর। কেন? 1494 সালের এই 10 নভেম্বরে লুকা পেসিউলি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে যে গ্রন্থটি প্রকাশ করছে, এই জন্য ওই তারিখটাকে আসলে স্মরণীয় রাখার জন্য হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে
থাকে। এই ভদ্রলোক যেহেতু ইতালীয় নাগরিক ছিল, এই জন্য তার এই বইয়ের ভাষাটাও ছিল ইতালীয় ভাষা। এবং এই ভদ্রলোক কিন্তু পেশায় তার কিছু মানে হচ্ছে মানে কি ছিল, কিছু বৈচিত্র্য ছিল। সে গণিতবিদ ছিল, সে হচ্ছে ধর্ম মানে যাজক ছিল, পাদ্রী যেটাকে আমরা বলি, দার্শনিকও ছিল। সো এই পেশাগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বইটাতে 36টা অধ্যায় ছিল। বইটাতে কয়টা অধ্যায় ছিল? 36টা অধ্যায় ছিল। ঠিক আছে, এই বইটাতে 36টা অধ্যায় ছিল। আচ্ছা, আর এটার পূর্ণনামটা বললাম, ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসেন্ট। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভদ্রলোকের জন্ম মৃত্যুটা তুমি একটু খেয়াল রাখতে হবে। তার জন্ম 1445, তবে কেউ কেউ আবার এটা বলে 1447 সালে, মানে মতান্তর আছে। ঠিক আছে, 1445 কিংবা 47। মৃত্যুটা হচ্ছে 1517। জি ঠিক আছে, মৃত্যুটা কি 1517। তাহলে 1445 অথবা 1447, আর মৃত্যুটা হচ্ছে 1517। মৃত্যুটা কত? মৃত্যুটা হচ্ছে 1517। আমি সবাইকে অনুরোধ করবো, যদি তোমরা সবাই একটু এভাবে একটু কোঅপারেট করো ক্লাসগুলোতে, সবাই যদি একটু কানেক্টেড থাকো, এভাবে ধারাবাহিকভাবে বেসিক টু অ্যাডভান্স আমি তোমাদেরকে এমসিকিউ ক্লাসগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আগামীকালকে রাত 8টা 30, আগামীকালকে অ্যাকাউন্টিং এমসিকিউ ফ্রি ক্লাসের দ্বিতীয় মানে কোর্সের দ্বিতীয় ক্লাস হবে 8টা 30-এ। তোমাদের উপস্থিতি যত বাড়বে, ক্লাসের লেন্থ অর্থাৎ ক্লাসের টাইমটা তত বাড়বে। ক্লাসে উপস্থিতি বেশি না থাকলে আসলে পড়াইতে খুব একটা বেশি কমফোর্টেবল লাগে না। সো তোমরা দেখো যে বেসিক জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। সো এই বেসিক জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এই বেসিক জিনিসগুলো না জানলে কঠিন কিছু না, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আমরা এইটা শেষ করে মোটামুটি আজকের মতো শেষ করবো, যেহেতু ক্লাসে উপস্থিতি খুব একটা বেশি নাই। যারা ক্লাসটা দেখছো, আশা করছি পরবর্তী অর্থাৎ আগামীকালকের ক্লাসে তোমাদের সবাইকে পাওয়া যাবে। তো এখানে যে বিষয়টা জানা জরুরি বা জানতে হবে, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করছি। কয়টা শ্রেণীতে ভাগ করছি? দুইটা শ্রেণীতে ভাগ করছি। সো এই যে দুইটা শ্রেণী, তারা আমি কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করবো? তোমরা সাধারণত মুখস্থ করো যে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ, এগুলো বাহ্যিক। আমরা মুখস্থ না করে কিছু ডেফিনেশন যদি আমরা জানি, তাহলে আমরা তাদেরকে আসলে মনে রাখতে পারবো। হ্যাঁ, তাহলে তাদেরকে মনে রাখার জন্য আমাদেরকে যে জিনিসগুলো জানা জরুরি। অভ্যন্তরীণ ব্যবহারকারী নিয়ে আমি শুধু আলোচনা করব, বাহ্যিকটা নিয়ে প্রয়োজন নাই। শুধু অভ্যন্তরীণ ব্যবহারকারীকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, অভ্যন্তরীণ ব্যবহারকারী ছাড়া বাদ বাকি যাদেরকে পাওয়া যাবে সবাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ব্যবসার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে যাদের প্রত্যক্ষ ভূমিকা থাকে, একটু গুরুত্বপূর্ণ এটা, যে প্রতিষ্ঠানে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে, এটাতে কি থাকবে? প্রত্যক্ষ ভূমিকা থাকবে। কাদের? অভ্যন্তরীণ ব্যবহারকারীদের। প্রত্যেকের কি থাকবে? অভ্যন্তরীণ মানে হচ্ছে মানে প্রত্যক্ষ ভূমিকা থাকবে, এবং তাদের অবস্থান থাকবে প্রতিষ্ঠানের ভিতরে। তাদের অবস্থান থাকবে প্রতিষ্ঠানের ভিতরে। আমি আরেকটা পয়েন্ট যুক্ত করতে চাই, সবাই হবে বেতনভুক্ত। সবাই কি হবে? বেতনভুক্ত হবে, অর্থাৎ তারা প্রতিষ্ঠান থেকে কি পাবে? তারা প্রতিষ্ঠান থেকে বেতন পাবে। তাহলে দেখো, তিনটা বিষয় তুমি যদি এখানে ক্লিয়ারলি মনে রাখতে পারো, তাহলে তুমি এই পক্ষগুলো আলাদা করতে পারবা। নাম্বার 1, তাদের প্রত্যক্ষভাবে তারা সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত থাকবে, তারা বেতনভুক্ত হবে, এবং তারা অবশ্যই প্রতিষ্ঠানের ভিতরে বিলং করে। তারা প্রতিষ্ঠানের বাইরের কেউ না, তারা প্রতিষ্ঠানের ভিতরেই অবস্থান করে, তাদের অবস্থানটা প্রতিষ্ঠানের ভিতরে। তাহলে এই তিনটা বিষয় যদি তুমি কারোর সাথে মিলাও, যদি তিনটা বিষয় মিলে যায়, তাহলে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এই তিনটা থেকে যদি একটা মিলে, বাকি দুইটা মিলে না, তাহলে সে বাহ্যিক ব্যবহারকারী। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এখন একটা প্রশ্ন করতে পারো, স্যার বিনিয়োগকারীগণকে আমরা কি বলবো? এই যে দেখো, বিনিয়োগকারীগণ, খেয়াল করো, এই যে দেখো, এই যে বিনিয়োগকারীগণ, শেয়ার মালিকগণ, এই যে মালিক, তাহলে মালিক তো তোমাকে যদি প্রশ্ন করা হয় স্যার মালিক, এই প্রশ্ন শোনার পর তুমি নিশ্চয়ই উত্তর করবা মালিক মানেই তো স্যার অভ্যন্তরীণ ব্যবহারকারী না, এটা তোমাকে বলা যাবে না। বিনিয়োগকারী, শেয়ার হোল্ডার, শেয়ার মালিক, এই শব্দগুলো একরকম, আর হচ্ছে এক মালিকানা প্লাস অংশীদারি ব্যবসার মালিক, এই শব্দগুলো আরেক রকম। হ্যাঁ, দেখো খেয়াল করো, এই শেয়ার মালিক বা বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার হয় অসংখ্য, হাজার হাজার, লক্ষ লক্ষ হয়। তো তারা সবাই সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত থাকে না, তারা কোম্পানি থেকে বেতনও পায় না। এই জন্য বিনিয়োগকারী, শেয়ার হোল্ডার বা মালিকগণ, এদেরকে মালিকগণ গণ এটা বহু বচনে ব্যবহৃত হয়। এদেরকে আমরা সবসময় বাহ্যিক ব্যবহারকারী বলবো। কিন্তু এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মালিকগণ যারা আছে, তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, এবং তারা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা অংশ। কিন্তু বিনিয়োগকারী যারা হচ্ছে শেয়ার মালিক, তারা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে না। এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যখন তুমি পড়বা, দেখবা বোর্ড অফ ডিরেক্টর, পরিচালনা পর্ষদ থাকে। এই শেয়ার মালিকদের দ্বারা পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়, এবং ওরাই কোম্পানি পরিচালনা করে। তাইলে ওরা হয়ে যাচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ পার্ট।
আর শেয়ার মালিকটা হয়ে যাচ্ছে কোম্পানির বাহ্যিক, তাই না, বাহিরের অংশ। এই জন্য মালিকদের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, এক মালিকানা ও অংশীদারি ব্যবসার মালিকদেরকে আমরা বলবো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা শেয়ার মালিক, যারা শেয়ার কিনছে প্রতিষ্ঠানে, তাদেরকে অবশ্যই আমরা অভ্যন্তরীণ বলবো না, তাদেরকে বলবো হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কারণ আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসলাম সেই বৈশিষ্ট্যগুলো আসলে তাদের সাথে মিলে না। কথা কি ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে তোমাকে কিছু কমন টার্মস মনে রাখতে হবে। যেমন ধরো হচ্ছে যদি কারোর সাথে দেখো উচ্চ, হ্যাঁ, উচ্চ পদস্থ এই শব্দ যদি থাকে, তারপর যদি দেখো কার সাথে লেখা আছে ব্যবস্থাপক, ব্যবস্থাপক, কারোর সাথে যদি দেখো লেখা আছে পরিচালক, পরিচালক, হ্যাঁ, কারোর সাথে যদি লেখা থাকে কর্মকর্তা, কর্মকর্তা, এই শব্দগুলো যদি থাকে উচ্চপদস্থ, পরিচালক, কর্মকর্তা, তারপরে ধরো হচ্ছে আর কি আছে পরিচালক, এই শব্দগুলো থাকলে তুমি নিঃসন্দেহে এদেরকে কি বলবা? আরেকটা শব্দ আছে পরিদর্শক, হ্যাঁ, পরিচালক, পরিদর্শক, উচ্চপদস্থ, ব্যবস্থাপক, কর্মকর্তা, এদেরকে তুমি চোখ বন্ধ করে বলবা কি? এদেরকে চোখ বন্ধ করে। আবার আরেকটা শব্দ থাকতে হবে, সেটা হচ্ছে আন্ত, হ্যাঁ, আন্ত বা অভ্যন্তরীণ, হ্যাঁ, যদি কারো নামের সাথেই থাকে অভ্যন্তরীণ, তাহলে তার চিন্তার কোনো কারণ নাই, তাই না? অভ্যন্তরীণ নিরীক্ষক লেখাই আছে অভ্যন্তরীণ, তাহলে সে অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এই যে কি টার্মস গুলা, আন্ত, অভ্যন্তরীণ, উচ্চপদস্থ, ব্যবস্থাপক, পরিচালক, কর্মকর্তা, পরিদর্শক, সুপারভাইজার, মানে সুপারভাইজার মানে হচ্ছে পরিদর্শক, এই শব্দগুলো থাকলে অবশ্যই অবশ্যই তাদেরকে তোমরা কোন ক্যাটাগরিতে ফেলে দিবা? এদেরকে ফেলে দিবা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী ক্যাটাগরিতে। কাকে ফেলতে হবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী ক্যাটাগরিতে ফেলে দিতে হবে। শুধু এই যে তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম, তারা সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকবে, তারপর হচ্ছে তারা হচ্ছে বেতনভুক্ত হবে এবং প্রতিষ্ঠানের ভিতরে মানে হচ্ছে অবস্থান করবে। এই তথ্যগুলো যদি তুমি মিলাইতে পারো কারোর সাথে, তাহলে অবশ্যই অবশ্যই সে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে এবং এই শব্দগুলো থাকবে। এর বাইরে যদি কারো পাও, তাহলে অবশ্যই তাকে কি বলবা? তাহলে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী হিসাবে গণ্য করবা। সো এই কথাগুলো যদি মনে রাখো, এতটুকু পর্যন্ত আশা করি তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আজকে আমরা যেহেতু উপস্থিতি কম, আমরা ক্লাসটা আর কন্টিনিউ করবো না, আমরা এই পর্যন্তই রাখবো। তবে তোমাদেরকে যেটা জানাইতে চাই যে আগামী কালকের ক্লাস সম্পর্কে, যে এটার হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলমান থাকবে। তোমাকে একটা ক্লাস করে যদি আরেকটা না করো, তাহলে তুমি আসলে ধরতে পারবে না। তাই আমরা হচ্ছে ক্লাস 2, হ্যাঁ, আমরা ক্লাস 2টা কবে করব? ক্লাস 2 করব হচ্ছে আগামীকাল। কখন করব? আগামীকাল আমরা করব হচ্ছে রাত 8:30। ক্লাস 2 করব হচ্ছে আগামীকাল রাত 8:30। ক্লাস 2 করব হচ্ছে আগামীকাল রাত 8:30। সো আমি আশা করব আজকের ক্লাসটা যারা দেখবা তারা অবশ্যই অবশ্যই আগামীকালকের ক্লাসে উপস্থিত থাকবা। যদি তুমি এই অ্যাকাউন্টিং এমসিকিউর ভয়টা আসলে দূর করতে চাও, তাহলে তোমার অবশ্যই এই ক্লাসগুলো করতে হবে এবং এই ক্লাসগুলো করলে তুমি তোমার বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করে দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি খুব ইজিলি সলভ করতে পারো এবং তোমার একটা ভালো প্রস্তুতি তৈরি হবে। আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট উভয় পেপারের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমাদের জন্য শেষ করব এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এখনো কিছু পরীক্ষা বাকি আছে, তাদের জন্য এই ক্লাসগুলো নিঃসন্দেহে অনেক বেশি জরুরি। আর অ্যাকাউন্টিংটাকে যারা আসলে শিখতে চাও, অ্যাকাউন্টিং এর মজাটা বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো একেবারে আলাদা করে একটা খাতা বানায় নাও। খাতা বানায় এখান থেকেই তুমি আসলে ক্লাসগুলো সুন্দর করে নোট করে গুছায় গুছায় পড়ার চেষ্টা করো। আমি আশা করি তোমাদের অ্যাকাউন্টিং এর একটা ভালো প্রস্তুতি তৈরি হবে এমসিকিউর উপর। সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং আমাদের সাথেই থাকো। পর্যাপ্ত পরিমাণ ফ্রি ক্লাস একমাত্র আমরাই দেই, যেটা তোমার জন্য অনেক বেশি মানে হচ্ছে হেল্পফুল। আশা করি সবাই অ্যাকাউন্টিং এর সাথেই থাকবে। তোমাদের অ্যাকাউন্টিং এর ভয় আমাদের সহযোগিতা নিয়েই দূর হবে। সবাই ভালো থাকো। আগামীকালকে রাত 8:30 সবার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।